ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরি লাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য রাধা রমন রায়ের রচনা অবলম্বনে গণেশ কাকুর হেঁয়ালি গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে রাধা রমন রায়ের লেখা রহস্য অ্যাডভেঞ্চার গণেশ কাকুর হেঁয়ালি। শুনলাম নাকি স্টোরি লাইনে কেউ একটা আসছে, কিন্তু কে আসছে জানতে হলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। সে নেই তাতে কি, দেখবে তাকে ভাই, ভূত হয়ে আসবে সে, উড়িয়ে দিলে ছাই। পুতুল রহস্য উদ্ঘাটনের একেবারে শেষ পর্যায়ে গণেশ কাকু এই হেঁয়ালিটা বলেছিলেন। তবে শেষের কথা এখন না, গোড়ার কথা দিয়েই শুরু করা যাক। বছর দুয়েক হলো আমি দক্ষিণ কলকাতার সর্দার শঙ্কর রোডের 5 নম্বর বাড়ির একতলার একটা ফ্ল্যাটে উঠেছি। একতলারই আর একটা ফ্ল্যাটে থাকেন গণেশ হালদার, যিনি প্রাইভেট ডিটেকটিভ হিসেবে খুবই নাম করেছেন। আমি হলাম ওর খুদে সহকারী। এখানে সংক্ষেপে বলে রাখি, আমার ডাকনাম জিৎ, ভালো নাম প্রণজিৎ। আমার বয়স 12, ক্লাস 7-এ পড়ি। আমি গণেশ কাকুর একান্ত ভক্ত। উনি আমার আপন কাকা নন, বাবার বন্ধু বলে আমি ওকে কাকু বলি। তবে উনি আমার কাছে আপনার থেকেও বেশি। উনি বিয়ে থা করেননি, আত্মীয় স্বজনও নেই। আগে বাসুদেব পাল নামে ওর একজন বন্ধু ওরই সঙ্গে থাকতেন আর মৌলানা আজাদ কলেজে পড়াতেন। বছর কয়েক হলো তিনি কৃষ্ণনগর কলেজে বদলি হয়ে গিয়েছেন, এখন সেখানেই থাকেন। তিনি গণেশ কাকুর কয়েকটা কেস হিস্ট্রি নিয়ে বইও লিখেছেন। আরও একটা কথা এই সুযোগে বলেনি, মিতুল নামে একটা মেয়ে গণেশ কাকুকে কয়েকটা মামলায় সাহায্য করলেও এখন থেকে আমিই হচ্ছি ওর স্থায়ী সহকারী। 2রা এপ্রিল, শনিবার, সন্ধে। আমি গণেশ কাকুর বসবার ঘরে গিয়ে দেখি গণেশ কাকু একজন মক্কেলের সঙ্গে কথা বলছেন। গণেশ কাকু পরিচয় করিয়ে দিলে জানতে পারলাম ওর নাম গোপাল জোয়ারদার। ওর বাড়ি উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে, পেশা অধ্যাপনা। উনি ওর ভাইজি পুতুলের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য গণেশ কাকুর কাছে সাহায্য চাইতে এসেছেন। ভদ্রলোকের বয়স 28 কি 30, গায়ের রং কালো, উচ্চতা প্রায় 5.5 ফুট, স্বাস্থ্য মোটামুটি, মুখশ্রী সুন্দর, চশমা থাকলেও বোঝা যাচ্ছে ওর চোখ দুটো বড়। পরনে ধুতি, গায়ে আদ্দির পাঞ্জাবি, মাথার চুল ছোট করে ছাঁটা, বাঁ দিকে সিঁথি, পায়ে চামড়ার চটি চকচকে পালিশ করা, ধুতি পাঞ্জাবিও পাট ভাঙা, 2 হাতের কোনো আঙুলেই আংটি নেই। উনি যে গ্রামে বাসে আসেননি, ওর পোশাক আশাক তা বলে দিচ্ছে। আমি গণেশ কাকুর পাশের একটা চেয়ার দখল করে বসলাম। গণেশ কাকু বললেন, এদের সামনে আপনার সংকোচ করার কোনো কারণ নেই, এরা আমার অ্যাসিস্ট্যান্ট। এই বলেই গণেশ কাকু 2 টিপ নস্যি নাকের ভিতর গুঁজে দিয়ে রুমাল দিয়ে নাক মুছলেন। গোপালবাবু শুরু করলেন, আমরা 3 ভাই, আমি ছোট। বড়দার নাম নেপাল জোয়ারদার, মেজদার নাম ভূপাল, আর আমার নাম আগেই বলেছি। বড়দার মেজদা দুজনেই ম্যারিড, আমি বিয়ে করিনি। আমাদের একটা প্লাস্টিক কারখানা আছে। ধরতে গেলে আমার বড়দা নিজের চেষ্টাতেই কারখানাটাকে দাঁড় করিয়েছেন। এখন তার পুঁজি 1 কোটির কাছাকাছি। ব্যবসার কাজে বড়দার ডান হাত ছেলের মেজদা,
আমার আবার ওদিকটায় একেবারেই ঝোঁক নেই। লেখাপড়া ভালোবাসি। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করে বছর 5 আগে সেন্ট জেভিয়ার্স কলেজে জয়েন করি। এখনও সেখানেই প্রফেসরি করছি। আপনি প্রফেসর? ছেলেমেয়েরা আপনাকে ভয় পায়? তারা ভয় পায় কিনা জানি না, তবে তুমি যে মাস্টারদের ভয় পাও না সেটা তোমার কথা শুনেই বুঝে নিয়েছি। যাকগে, যা বলছিলাম, আমার বড়দা আর বড় বৌদি মারা যান গেল বছর পুজোর সময়। দীঘা থেকে মোটরে ফিরছিলেন। কোলাঘাটের ব্রিজের ওপর আসতেই একটা ট্রাক সামনের দিক থেকে এসে গাড়িটাকে ধাক্কা মারে। বড়দা বড় বৌদি ছিলেন সামনের সিটে। তারা তক্ষুনি মারা যান। বড়দা নিজেই গাড়িটাকে ড্রাইভ করছিলেন। আমার ভাইজি পুতুল বসেছিল পেছনের সিটে, তাই সে বেঁচে যায়। সে চোট পায়নি? চোট একটু পেয়েছিল, কিন্তু যেরকম আশঙ্কা করা হয়েছিল সেই তুলনায় কিছুই না। খবর পেয়ে তার মামা বাগনান হাসপাতালে নিয়ে যান। আমি আর মেজদাও যাই। বড়দা বড় বৌদি আর পুতুলকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই বড়দা বড় বৌদিকে ডেড বলে ডিক্লেয়ার করা হয়, আর পুতুলকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়। এখান থেকেই পুতুলের মামা তাকে তার নিজের বাড়িতে নিয়ে যান। তার বাড়ি ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে। তারপর কি হলো? গত 27 মার্চ পূজনবাবু পুতুলকে নিয়ে মোটরে চড়ে কৃষ্ণনগর বেড়াতে গিয়েছিলেন। পূজনবাবুকে? পূজনবাবু হচ্ছেন পুতুলের মামা, তার পদবী পাত্র। কৃষ্ণনগর থেকে ফেরার সময় রানাঘাটের কাছে চূর্ণী নদীর ব্রিজের পশ্চিম দিকে গাড়ি থামিয়ে পূজনবাবু পুতুলকে নিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর শোভা দেখাচ্ছিলেন। এমন সময় একটা ট্রাক এসে পুতুলকে চাপা দিয়ে চলে যায়। পূজনবাবু এক চুলের জন্য বেঁচে গেলেও পুতুলের ছোট্ট শরীরটা ট্রাকের চাকার তলায় থেতলে যায়। সেই অবস্থায় পূজনবাবু পুতুলকে নিয়ে ছোটেন আনুলিয়া হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পোস্টমর্টমের পর পুতুলের ডেড বডি রানাঘাটের স্বর্গদ্বার শ্মশানে সেই দিনই সৎকার করা হয়। ট্রাকটার কোনো হদিশ পাওয়া যায়নি? তা পাওয়া গিয়েছে। ট্রাকের নম্বরটা পূজনবাবু দেখে নিয়েছিলেন। পুলিশ ট্রাকটাকে খুঁজে পায় ফুলিয়া স্টেশনের কাছে পরিত্যক্ত অবস্থায়। তবে ড্রাইভারকে এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। তার কোনো ট্রেসই পায়নি। তার নাম দাম জানা যায়নি? ড্রাইভারটার নাম বিদ্যাধর প্রসাদ, আদিনিবাস বিহারের মুঙ্গের। এখনকার ঠিকানা 399/5 বিডন স্ট্রিট। 27 মার্চ সে ট্রাক ভর্তি মাল নিয়ে করিমপুর যাচ্ছিল। রওনা হয়েছিল কলকাতার বড়বাজার থেকে। এ পর্যন্ত বলে গোপালবাবু পকেট থেকে নিজের নাম ঠিকানা লেখা একটা কার্ড গণেশ কাকুর দিকে বাড়িয়ে দিলেন। বললেন, এতেই আমার বাড়ি নম্বর, রাস্তার নামও পাবেন। আমার ধারণা বড়দা বড় বৌদি আর পুতুলকে কেউ ইচ্ছা করেই ওসব ট্রাকওয়ালাদের দিয়ে খুন করিয়েছে। তাই আমার একান্ত ইচ্ছা আপনি নতুন করে তদন্ত শুরু করুন। আসল খুনিকে খুঁজে বের করে আপনি যদি তার শাস্তি ব্যবস্থা করতে পারেন, আমি আপনাকে আপনার ফিস আর রাহা খরচের সঙ্গে আরও 10,000 টাকা বাড়তি দেব। আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ অনেককেই করি, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই। কাজেই কারোর নাম আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনি যদি দয়া করে কেসটা নেন। ঠিক আছে, কেসটা নিলাম। আমার ফিস হচ্ছে 5,000 টাকা। কেসটা হাতে নেওয়ার সময় অর্ধেক নিই, বাকি অর্ধেক নিই তদন্তের কাজ শেষ হল। রাহা খরচ আলাদা, সেটা অ্যাডভান্স নিই। গোপালবাবু রেডি হয়েই এসেছিলেন। 100 টাকার নোটে মোট 5,000 টাকা দিলেন। 2,500 অর্ধেক ফিস বাবদ আর 2,500 মিসেলেনিয়াস বাবদ পেমেন্ট করলেন। তারপর গণেশ কাকুকে নমস্কার জানিয়ে বিদায় নিলেন। একটু পরেই একটা গাড়ি স্টার্ট নেওয়ার আওয়াজ পেলাম। ভদ্রলোক নিজস্ব গাড়িতে চড়েই এসেছিলেন। পরে জেনেছিলাম সেটা মারুতি। তেসরা এপ্রিল, রবিবার, সকাল 9টা। আমি গণেশ কাকুর সঙ্গে এলাম 289/21 বলরাম বসুঘাট রোডে। পুতুলের মামা পূজন পাত্র এখানেই থাকেন। গণেশ কাকু আগেই পূজনবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন। আমাদের আসার ব্যাপারটা গণেশ কাকু ওকে তখনই জানিয়ে দিয়েছিলেন। পূজনবাবুর বাড়িটা দোতলা হলেও ছোট। আমরা একতলায় বসার ঘরে বসলাম। আমাদের আশাটাকে যে উনি পছন্দ করছেন না তা ওর হাবভাবেই বেরিয়ে পড়ছে। আমরা বসতেই পূজনবাবু গণেশ কাকুকে বললেন, চা চলবে? না থাক, যে জন্য এসেছি সেটা আগে সেরে নিই। পুতুল তো আপনার ভাগ্নি, সে কবে কিভাবে মারা যায় সেটা আমার জানা দরকার।
পূজনবাবু সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিলেন। তারপর কায়দা করে ধোঁয়া ছেড়ে চাঁচা গলায় বললেন, যা বলার পুলিশকেই বলেছি, নতুন কথা কিছু বলার নেই। ঠিক আছে, যে কথা পুলিশকে বলেছেন সেই কথাটাই যদি আমাকে বলেন তাতেই চলে যাবে। যদি না বলি? তাতে আমার কাজটা একটু কঠিন হবে, কিন্তু সত্য চাপা থাকবে না। আপনি আর পুতুল দুজনেই ব্রিজের ওপর দাঁড়িয়ে চূর্ণী নদীর শোভা দেখছিলেন, অথচ ট্রাকের তলায় চাপা পড়ে কেবল পুতুলই মারা গেল, আপনার গায়ে একটা আঁচ পর্যন্ত লাগলো না। এটা রীতিমতন রহস্যজনক ব্যাপার। আমি তখন ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে একটা পালতোলা নৌকো দেখছিলাম। পুতুল যে কখন আমার পাশ থেকে সরে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল খেয়াল করিনি। খেয়াল হলো ট্রাকটা ওকে চাপা দিয়ে অস্বাভাবিক জোরে পশ্চিম দিকে বেরিয়ে যাওয়ার সময়। তখনই দেখলাম রাস্তার ওপর পড়ে রয়েছে পুতুলের থেঁতলে যাওয়া শরীরটা। ট্রাকটার নম্বরটাও বেশি দেখে নিয়েছিলাম। এমনও তো হতে পারে ট্রাকটা যখন আপনাদের কাছে এসে পড়েছিল তখন আপনি ইচ্ছা করে পুতুলকে ধাক্কা দিয়ে ট্রাকটার সামনে ফেলে দিয়েছিলেন। কি বলছেন আপনি? আমি আমার ভাগ্নিকে চলন্ত ট্রাকের সামনে ফেলে দিয়ে খুন করেছি? আপনি যে ফেলে দেননি তার কোনো সাক্ষী আছে? তাও বেশি নেই। ট্রাকটা যখন চাপা দিয়ে যায় তখন ব্রিজের ওপর আর কেউ ছিল না? না, কেউ ছিল না। আপনি তখন কি করলেন? পুতুলকে সঙ্গে সঙ্গে আনুলিয়া হাসপাতালে নিয়ে গেলাম। তারপর কি হলো? পরীক্ষা করার পর ডাক্তাররা পুতুলকে ডেড ডিক্লেয়ার করলো। এরপর পোস্টমর্টেম হলো। তারপর রানাঘাট স্বর্গদাস শ্মশানে তার বডি দাহ করা হলো। দাহ করার সময় পুতুলের আত্মীয় স্বজনদের কে কে সেখানে উপস্থিত ছিল? আমি একা। পুতুলের কাকাদের খবর দেননি কেন? দরকার মনে করিনি। কত তারিখে পুতুল মারা যায়? গত 27শে মার্চ। দাহ করা হয় কবে? ওই 27শে মার্চ তারিখেই রাত 11টার সময় দাহ করা হয়। আপনি কলকাতায় ফেরেন কবে? 28শে মার্চ রাত 8টার সময় বাড়ি পৌঁছই। ধন্যবাদ। এই বলে গণেশ কাকু উঠে দাঁড়ালেন। আমিও উঠে পড়লাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় গণেশ কাকু মন্তব্য করলেন, কেস কিন্তু জন্ডিস। এই বলেই তিনি গম্ভীর হয়ে গেলেন। চৌঠা এপ্রিল, সোমবার, বেলা 1টা। পুতুলের ছোট কাকার মারুতি গাড়িতে চড়ে আমি গণেশ কাকুর সঙ্গে রানাঘাটের কাছেই আনুলিয়া হসপিটালে এলাম। পুতুলের ছোট কাকাও এলেন। তিনিই গাড়িটা চালিয়ে নিয়ে এলেন। আমাদের পোষা বাঁদর সুন্দরও আমাদের সঙ্গে আছে। যে ডাক্তার পুতুলকে দেখেছিলেন গণেশ কাকু প্রথমে তার সঙ্গে কথা বললেন। তারপর কথা বললেন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে। এরপর কিছুক্ষণ দারোয়ানের সঙ্গেও একান্তে কথা বললেন। হসপিটাল থেকে আমরা এলাম চূর্ণী নদীর ব্রিজের কাছে। রানাঘাট শহরের দিক থেকে ব্রিজে ওঠার আগেই বাঁহাতে পড়ে একটা সিনেমা হল আর কয়েকটা চায়ের দোকান। গণেশ কাকু কয়েকজন দোকানদারের সঙ্গেও কথা বললেন। তারপর গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখে আমরা ব্রিজের ওপর চলে এলাম হাঁটতে হাঁটতে। ব্রিজের দক্ষিণ দিকে রেলিংয়ের কাজ ঘেঁষে আমরা চারজনেই দাঁড়ালাম। নদীর ফুরফুরে হাওয়ায় রোদের তেজ যেন উড়ে যাচ্ছে। নদীর ওপর দিয়ে কয়েকটা নৌকো ভেসে যাচ্ছে। তাদের মধ্যে একটা পালতোলা নৌকোও আছে। নৌকোটা অদৃশ্য হয়ে যাচ্ছে দূরের একটা বাঁকে। এমন সময় একটা ট্রাক পশ্চিম দিক থেকে পূব দিকে চলে গেল। ব্রিজটা সামান্য দুলে উঠল। লক্ষ্য করলাম ব্রিজটার দুপাশেই আছে মানুষ চলাচলের পথ। মাঝখান দিয়ে গাড়ি যায়। মানুষ চলার পথ দুটো মূল রাস্তা থেকে প্রায় 1.5 ফুট উঁচু। কোনো ট্রাকের পক্ষে এই উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে চাপা দিয়ে
চলে যাওয়া সম্ভব নয়। চাপা দিতে গেলেই রেলিংয়ে ধাক্কা খাবে। সেক্ষেত্রে ট্রাকটার নদীর জলে পড়ে যাওয়াও অসম্ভব না। গণেশ কাকু বললেন, এখান থেকে কাউকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের সামনে ফেলে না দিলে তার পক্ষে ট্রাকে চাপা পড়া সম্ভব নয়। আর যদি না থাক, ব্রিজের পশ্চিম দিকের মাথায় রাস্তার উপর কয়েকটা ছোট ছেলে মেয়ে কি একটা জিনিস নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছিল। পূব দিক থেকে একটা গাড়ি হর্ন দিতেই ছেলেমেয়েরা রেলিংয়ের ধারে ফুটপাতের ওপর উঠে গেল। ছেলে মেয়েগুলোর পোশাক আশাকি বলে দিচ্ছে তারা বাপ মা হারা অনাথ ভিখিরি। গণেশ কাকু তাদের কাছে গিয়ে কী সব কথা বললেন, দূর থেকে বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পেলাম তাদের মারামারি থেমে গিয়েছে। গণেশ কাকুর কথার উত্তরে তারা যেন কি বলছে। আমাদের পোষা বাঁদর সুন্দর হঠাৎ আমার কোল থেকে লাফ মেরে রেলিংয়ের ওপর উঠে বসল। আমি বললাম, এই সুন্দর, নেমে আয়, নদীতে পড়ে গেলে আর বাঁচতে হবে না। বাদরটার নাম সুন্দর বুঝি? সুন্দর হঠাৎ ব্রিজের নিচে নদীর খুব পাড়ে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে উঠল। লোকটাকে আমার খুব চেনা লাগলো। গণেশ কাকুর নজর পড়ল লোকটার ওপর। তিনি লম্বা পা চালিয়ে ব্রিজটার পশ্চিম দিক থেকে পূব দিকে এগোতে লাগলেন। বুঝে নিলাম লোকটাকে ধরাই ওর উদ্দেশ্য। আমরাও তার সঙ্গ নিলাম। লোকটার মাথায় কাপড়ের টুপি, গায়ে রঙিন শার্ট, পরনে প্যান্ট, চোখে কালো চশমা। বয়স 40 কি 42, স্বাস্থ্য ভালো। সে যখন দেখল আমরা তাকে ধরার জন্য এগোচ্ছি, অমনি নদীর পাড় ধরে দক্ষিণ দিকে যেদিকে শ্মশান আছে ছুটতে লাগলো। আমরাও ছুটতে লাগলাম। সুন্দর ছোটার দিক থেকে আমাদের সবার সেরা। ও কয়েকটা লাফ মেরে লোকটার কাছে চলে যেতেই লোকটার স্বরূপ বেরিয়ে পড়ল। সে পকেট থেকে রিভলভার বের করে সুন্দরকে লক্ষ্য করে গুলি ছুড়ল। অল্পের জন্য গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। সুন্দর অমনি এক লাফে তার কাঁধে চেপে বসে হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। লোকটাকে কবজা করে ফেলেই সুন্দর তার দু গালে চটাপট চট চাপড় মারতে লাগলো। লোকটা অনেক চেষ্টা করলো সুন্দরকে কাঁধ থেকে নামিয়ে ফেলার, তাতে ফল হলো উল্টো। সুন্দরের হাতে সে মার খেলো একতরফা। অবশেষে গণেশ কাকু এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করলেন। জেরা করে জানা গেল তার নাম শিবপ্রসাদ। সে থাকে কলকাতায়, পেশায় ট্রাক ড্রাইভার। গোপালবাবুর পরনে ছিল ধুতি পাঞ্জাবি। ওই বেশে ছুটতে অসুবিধা হওয়ায় তিনি সবার পিছনে পড়ে গিয়েছিলেন। হাঁপাতে হাঁপাতে আমাদের ধরে ফেলে সবিস্ময় বলে উঠলেন, আরে, এই যে আমাদের কোম্পানির লোক। চমকে উঠলেন গণেশ কাকু। তিনি আবার পড়লেন শিবপ্রসাদকে নিয়ে। জেরার জবাবে শিবপ্রসাদ বলল, साहब जी, मैं कलकत्ता से ट्रक लेके वो मारुति के पीछे पीछे मैं এখানে চলে এসেছি। শুধু এইটুকুই নয়, তার মুখ থেকে আরও এমন তথ্য পাওয়া গেল যার ফলে তাকে ছেড়ে দেওয়া গেল না। এরপর আমরা এলাম শ্মশান ঘাটে। গণেশ কাকু শ্মশানের একজন লোকের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। 27শে মার্চ তারিখে পুতুলকে যেখানে সৎকার করা হয়েছিল সেই জায়গাটাও উনি দেখে নিলেন। তারপর সেখান থেকে অল্প একটু ছাই তুলে নিয়ে কাগজে মোড়ক করে পকেটে রেখে দিলেন। রানাঘাট থানার ওসি তাপস ব্যানার্জি গণেশ কাকুর চেনা। তাঁর হাতে রিভলভার সমেত শিবপ্রসাদকে জিম্মা করে দিয়ে আমরা থানা পাড়াতেই সাহিত্যিক প্রবোধ বিশ্বাসের বাড়িতে গিয়ে বসলাম। প্রবোধবাবু গণেশ কাকুর পুরনো বন্ধু। ওর ছেলে ক্যাপ্টেন আর মেয়ে মৌ আমার বন্ধু হয়ে গেল। গণেশ কাকু প্রবোধবাবুর বাড়িতে আমায় বসিয়ে রেখে ঘন্টা দুয়েকের জন্য বেরোলেন। 6 এপ্রিল বুধবার সন্ধে 6টা। জোয়ারদার বাড়ি, 22/M বিবেকানন্দ রোড, উত্তর কলকাতা। পুতুল রহস্য উদ্ঘাটনের জন্য একতলার বৈঠকখানা ঘরে বৈঠক বসেছে। সেখানে উপস্থিত আছেন পুতুলের বড় কাকা ভূপাল জোয়ারদার, ছোট কাকা গোপাল জোয়ারদার, মামা পূজন পাত্র,
ডিসিডিডি সন্তোষ বিশ্বাস, লোকাল থানার বড়বাবু অমল রায়চৌধুরী আর রানাঘাট থানার বড়বাবু তাপস ব্যানার্জি। তাছাড়া উপস্থিত আছি আমি আর গণেশ কাকু। গণেশ কাকুই রহস্য উদ্ঘাটন করলেন। তাঁরই পরামর্শে ডিসিডিডি সন্তোষ বিশ্বাস এই বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্তোষ বিশ্বাসের অনুমতি নিয়ে গণেশ কাকু উঠে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে সম্বোধন করে বললেন, আপনারা সবই নিশ্চয়ই জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি পুতুল রহস্য উদ্ঘাটনের জন্য। পুতুল কি? পুতুল হচ্ছে প্রয়াত নেপাল জোয়ারদারের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। পুতুল মামলা তদন্ত করতে গিয়ে রানাঘাটের শ্মশানঘাট থেকে আমি একটু ছাই সংগ্রহ করেছি। পুতুলের স্মৃতি হচ্ছে এই ছাই। তবে একটা কথা আছে। কি কথা? যেখানে পুতুলের বডি দাহ করা হয়েছিল সেখান থেকে এই ছাই আমি কুড়িয়ে এনেছি ঠিকই, কিন্তু এ ছাই অন্যের ছাইও হতে পারে। তাতে অবশ্যই রহস্য উদ্ঘাটনে কোনো অসুবিধা হবে না। এই ছাইয়ের সাহায্যেই আমি সত্যকে দেখাতে চাই। এরপর উনি হেয়ালি করে বললেন, সে নেই তাতে কি, দেখবে তাকে ভাই, ভূত হয়ে আসবে সে, উড়িয়ে দিলে ছাই। তার মানে? মানেটা বুঝতে গেলে জটিল, কিন্তু দেখতে গেলে সোজা। গণেশ কাকু বললেন বটে, তবে তার গলায় হেঁয়ালির সুর। পুতুলের বড় কাকা গুরু গম্ভীর মানুষ। তিনি বললেন, আমরা যারা এখানে আছি তারা সবাই কাজের মানুষ। কাজ ফেলে আমরা এখানে আপনার হেয়ালি শুনতে আসিনি। যা বলতে চান স্পষ্ট করে বলুন। দুঃখিত, আমি আপনাদের সামনে বক্তৃতা দিতে আসিনি। যা সত্যি সেটাকেই দেখানোর জন্য এসেছি। সত্যিটা কি সেটা আগে জানতে চাই। গণেশ কাকু দুটি নস্যি নাকের ভেতর গুঁজে দিলেন। তারপর বললেন, দেখলেই জানতে পারবেন। যাকে নিয়ে রহস্য সে নিজেই এসে বলে দেবে। সে কে? পুতুল? তাকে কোথায় পেলেন? তাকে তো 27 মার্চ তারিখে রানাঘাট শ্মশানে দাহ করা হয়েছে। আমি নিজে তার ডেড বডি শনাক্ত করেছি, নিজে দাঁড়িয়ে থেকে সৎকার করেছি। বেশ, তো দেখাই যাক না পরীক্ষা করে। আপনারা অনুমতি দিলে মোড়কের ছাইটা আমি জানলা দিয়ে উড়িয়ে দেব। বলতে বলতে গণেশ কাকু কাগজের একটা মোড়ক পকেট থেকে বের করলেন। ডিসিডিডি সন্তোষ বিশ্বাস বললেন, ছাই উড়িয়ে দিয়ে পুতুলকে তুমি এখানে আনতে পারবে? যদি পারো উড়িয়ে দাও। একটু চেষ্টা করে দেখি। এই বলেই গণেশ কাকু রাস্তার দিকের জানলাটার ধারে গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়ালেন। তারপর মোড়কটা খুলে তার ভেতরের ছাই বাইরে উড়িয়ে দিয়ে নিজের জায়গায় ফিরে এসে বললেন, 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। সারা ঘরটা থমথম করতে লাগলো। মিনিট দুয়েকের মধ্যেই একজন মাঝবয়সী মহিলা বছর 10 একটা ফুটফুটে মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। মেয়েটাকে দেখেই গোপালবাবু আমার পুতুল মা বলে চিৎকার করে ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। তাই দেখে পূজনবাবুর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, আর ভূপালবাবুর মুখের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। ভূপালবাবু আগন্তুক মহিলার দিকে তাকিয়ে বিরক্তির সঙ্গে বললেন, এর মানে কি? আপনি কে? আমি হচ্ছি রানাঘাট স্বর্ণময়ী বোর্ডিং গার্লস স্কুলের হেডমিস্ট্রেস বাসন্তী বিশ্বাস। আর এই মেয়েটির নাম পুতুল জোয়ারদার। গত 28 মার্চ তারিখে পূজন পাত্র মানে এই ভদ্রলোক পুতুলকে আমার স্কুলে ভর্তি করে দিয়ে আসেন। উনি বলেছিলেন মেয়েটির বাবা মা নেই, উনিই এর গার্জেন। সম্পর্কে উনি এর মামা বলে জানিয়েছিলেন। গণেশ কাকু বাসন্তী দেবীকে একটা খালি চেয়ার দেখিয়ে বললেন, আপনি বসুন। বাসন্তী দেবী চেয়ারে বসার পর ফের বললেন, গত সোমবার গণেশবাবু আমার ওখানে গিয়ে পুতুলের সাথে কথা বলেন। সেদিনই উনি আমাকে অনুরোধ করেছিলেন আজ এই ঠিকানায় আসতে। আমি পুতুলকে নিয়ে বাড়ির বাইরে ট্যাক্সির মধ্যে বসেছিলাম। ওর সংকেত পেয়ে তবেই ঢুকেছি। এরপর পুতুলের মুখ থেকে জানা গেল যেদিন সে বোর্ডিং স্কুলে ভর্তি হয় তার আগের দিন তার মামা পূজন পাত্রের সঙ্গে তাঁরই গাড়িতে চড়ে বেড়াতে গিয়েছিল পুতুল। তারা কৃষ্ণনগর পর্যন্ত যায়। এ সময় একটা ট্রাক তাদের গাড়িটাকে তাড়া করে। এর আগেও সে কলকাতায় মামার বাড়িতে থাকতেই একটা ট্রাক বেশ কয়েকবার তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেকবারই অল্পের জন্যে সে প্রাণে বেঁচে গিয়েছিল। মামাকে ব্যাপারটা জানাতে তিনি বলেছিলেন ট্রাক চাপা দিয়ে তাকে খুন করার চেষ্টা করা হচ্ছে।
তার বাবা মাকেও নাকি ট্রাকের ধাক্কায় খুন করা হয়েছিল। তাই বাঁচতে হলে তাকে কলকাতার বাইরে কোনো নিরাপদ আশ্রয় থাকতে হবে, আর সেখান থেকে লেখাপড়া শিখতে হবে। গত 27শে মার্চ যখন সেই খুনের ট্রাকটা তাদের তাড়া করে, সেদিনও মামা ভাগ্নিতে গাড়িতে বসে এরকম আলোচনা হয়েছিল। পুতুল বলে চলল, রানাঘাটে চূর্ণী নদীর ব্রিজের ওপর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আমি আর মামা যখন নদীর শোভা দেখছিলাম, তখন একটা ট্রাক প্রায় আমারই বয়সী একটা ভিখারি মেয়েকে চাপা দিয়ে পশ্চিম দিকে পালিয়ে গেল। তখনই মামা বললেন সেই মেয়েটাকে পুতুল জোয়ারদার বলে চালিয়ে দিয়ে আমাকে কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবে, তাহলেই আমি বেঁচে যাব। মামার কথায় আমি রাজি হয়ে যাই। হাসপাতালের দারোয়ান আমাকে দেখে কিছু জিজ্ঞেস করেনি, আমি গাড়ি থেকে তখন নামিনি। ভিখারি মেয়েটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমি তখন গাড়ির মধ্যে বসেছিলাম। সেই রাত্রিটা রানাঘাটের আদর্শ হিন্দু হোটেলে থাকি, সেইখানেই খাওয়া দাওয়া করি। পরদিন সকাল 11টা নাগাদ স্বর্ণময়ী বোর্ডিং গার্লস স্কুলে গিয়ে ভর্তি হই। তারপর আজ বর্দির সঙ্গে ট্রেনে চড়ে প্রথম শিয়ালদা আসি, তারপর সেখান থেকে ট্যাক্সিতে চেপে বাড়িতে আসি। আমার মামা যা করেছেন আমাকে বাঁচানোর জন্যই করেছেন, ওর কোনো দোষ নেই। ক্লাসের পড়া বলার মতন পুতুল গড়গড় করে কথাগুলো বলে গেল। ডিসি সন্তোষবাবু জানতে চাইলেন, যে ট্রাকটা তোমাকে কয়েকবার চাপা দেওয়ার চেষ্টা করেছে, তুমি তার নাম্বার দেখেছো? দেখেছি, তবে গাড়িটা এক থাকলেও নাম্বার সবসময় এক থাকতো না। তার ড্রাইভারকে খেয়াল করেছো? দেখেছি, তার মাথায় কখনো থাকতো পাগড়ি, কখনো টুপি। একবার খালি মাথায় ছিল, তখন দেখেছিলাম বিরাট টাক, আর চোখ দুটো খুব বড় বড়। তুমি যদি ড্রাইভারটাকে আবার দেখো, চিনতে পারবে? পারবো। গণেশ কাকু ইশারায় লোকাল থানার বড়বাবুকে কি একটা বলতেই তিনি দরজার কাছে গিয়ে কাউকে ভেতরে আসার জন্য বললেন। অমনি দেখা গেল একজন কনস্টেবল ড্রাইভার শিবপ্রসাদকে হাত করা পরানো অবস্থায় ঘরের মধ্যে নিয়ে এলেন। শিবপ্রসাদের মাথায় সত্যিই বিরাট টাক। জেরার মুখে শিবপ্রসাদ স্বীকার করল, मैं पूजा के समय पे ट्रक लिए दीघा की रास्ते पे नेपाल जौहर की एम्बेसडर को धावा किया। गाड़ी में नेपाल बाबू, तार स्त्री आरती देवी और उसका लड़की पुतुल भी था। मैं सिख पंजाबी की वेश में था तो नेपाल बाबू ने मुझे पहचाना नहीं। दीघा के जाने के समय पे मैं उतना कुछ नहीं कर पाया, लेकिन कोलाघाट ब्रिज के ऊपर मैं उसका इंतज़ार कर रहा था। एम्बेसडर को धक्का देने के बाद मैं कलकत्ता चला आया। उस समय मेरे ट्रक में झूठा नंबर प्लेट बसानो छिलो। पुतुलके ट्राके चापा देওয়ার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সুবিধে করে উঠতে পারিনি। वो पिछले 27 मार्च को जो ट्रक रानाघाट के करीब चुनी नदी की ब्रिज के ऊपर भिखारी मेয়েটা চাপা দিয়েছিল না, ওইটা আমি করিনি সাব, অন্য কেউ করেছে। আমি তাকে চিনি না, কিন্তু সাব আমি করিনি সাব। সবই তো বললে, কিন্তু কার হুকুমে তুমি পুতুলের বাবা মাকে খুন করেছো আর পুতুলকে একাধিকবার খুন করার চেষ্টা করেছো তা তো বললে না। গণেশ কাকুর প্রশ্নের জবাবে শিবপ্রসাদ ভূপাল বাবুর দিকে ইশারা করে বলল, ছোট বাবু ভালো লোক, বড় বাবুও ভালো লোক ছিলেন। বদমাইশ হচ্ছেন আপনি। আপনি তো আমাকে টাকা দিয়ে এসব করিয়েছেন। কোনো প্রমাণ আছে? আচ্ছা, আমি পাপ কাজে নামার আগে আধ ঘাট বেঁধে নেমেছি। প্রমাণ যে দরকার হতে পারে এটা অনুমানই করেছিলাম। মরতে যদি হয় আপনাকে নিয়েই মরব। হুজুর, এই যে সেই প্রমাণ। বলেই শিবপ্রসাদ কাগজে প্যাক করা একটা জিনিস গণেশ কাকুর হাতে তুলে দিল। ডিসি সন্তোষ বিশ্বাস জানতে চাইলেন, কি ওটা? ক্যাসেট। এটার মধ্যে আমার আর মেজবাবুর কথাবার্তা সব টেপ করা আছে। एक और बात, उस दिन मेरे हाथ में जो रिवॉल्वर देखे थे ना, वो मेजो बाबू ने मुझको दिया था আপনাদের ভয় দেখাবার জন্য। সবাই শিবপ্রসাদের কথা শুনছেন। এই ফাঁকে ভূপাল জোয়ারদার
সোফা থেকে উঠে ঘর থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পালাতে তিনি পারলেন না। তার আগেই সন্তোষ বিশ্বাসের নির্দেশে লোকাল থানার বড়বাবু অমল রায়চৌধুরী এগিয়ে গিয়ে ভূপাল বাবুর হাতে হাত করা পরিয়ে দিলেন। পরে গণেশ কাকু আমায় বলেছিলেন, গত সোমবার রানাঘাটে সাহিত্যিক প্রবোধ বিশ্বাসের বাড়িতে আমায় বসিয়ে রেখে উনি স্বর্ণময়ী বোর্ডিং স্কুলে গিয়েছিলেন পুতুলের খোঁজ নিতে। আনুলিয়া হসপিটালের দারোয়ানের সঙ্গে উনি কথা বলেই বুঝতে পেরেছিলেন পুতুল বেঁচে আছে, তাকে লুকিয়ে রাখা হয়েছে অন্য কোথাও। শেষ হলো রাধা রমন রায়ের রচনা অবলম্বনে গণেশ কাকুর হেঁয়ালি। গল্প পাঠে চান্দ্রিক দে, গণেশ কাকু রোহন শর্মা, গোপালবাবু এবং সন্তোষ বিশ্বাসের চরিত্রে রাজকুমার বোস, ভূপালবাবু এবং শিবপ্রসাদের চরিত্রে সুদেব চক্রবর্তী, পুতুল এবং বাসন্তী দেবীর চরিত্রে মহুয়া দে, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।